ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। তানহা ফোন কেটে দিয়ে ব্যাগে তার কাপড় ভরতে লাগলো, আলাদা একটা ব্যাগে টাকা আর গহনা ভরতে লাগলো। তানহা চাই না মামুন কোনো কষ্ট করুক, আর কষ্টের কারণে পরবর্তীতে তারা আলাদা হোক। তানহা রাতেই জানালা খুলে রশি বেঁধে নিচে নেমে পড়ল। তারপর সোজা কেয়ার বাসায় উঠল আর কেয়াসকে সব জানালো। পরের দিন তানহা ঠিকানা মতো চলে এসেছে। এখন শুধু মামুনের আশা বাকি। মামুনও তানহার দেওয়া ঠিকানায় মতো প্রায় চলে এসেছে। সেই মুহূর্তে তার বাড়ি থেকে ফোন এসেছে। বাবা, হঠাৎ ফোন করলে যে? ভাইয়া, বাবা মা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়ের অবস্থা বেশি ভালো না, তুই যত দ্রুত সম্ভব চলে আয়। আর দু ভাই বোন কিছু বুঝতে পারছি না, মনে হয় মাকে বাঁচানো যাবে না, আর বাবার অবস্থাও ভালো না। আমি এখনই আসতেছি, তোরা দুজন বাবা মায়ের সাথে থাক। ডাক্তার কি বলে তা শোন, কোনো চিন্তা করিস না, কাঁদিস না, আসতেছি। মামুন আর তানহার কাছে না গিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। তানহা অপেক্ষা করতে করতে শেষে ফোন বের করে মামুনকে ফোন দিল, কিন্তু মামুন ফোন রিসিভ করতেছে না। শেষে মামুন ফোন বন্ধ করে রেখে দেয়। আজকে বাবা মা ভাই বোনকে বাঁচাতে নিজের জীবনটাই বিসর্জন দিল মামুন। পুরো 7 দিন 7 রাত তানহাত মামুনের আশায় সেই জায়গায় ছিল, যদি মামুন আসে তাকে নিতে। এমনভাবে ছিল কেউ চিনতেও পারে নাই, এমনকি তার ভাইয়ের লোকগুলো খুঁজতে বেরিয়েও তার কাছে গিয়েও চিনতে পারে নাই, কারণ তানহা বোরখা পরেছিল, দেখতে বয়স্ক মহিলাদের মতো লাগতেছিল। উপায় না পেয়ে তানহা ওই অবস্থায় মামুনের ম্যাচে যায়, খোঁজ নেয়, কিন্তু কেউ তার খোঁজ দিতে পারে না। মামুন এসেই তার ভাই বোনের কাছে যায়। ভাইয়া, ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মা বাবাকে ডাক্তার বলেছে রক্ত লাগবে, অনেকবার টাকার কথা বলেছে। তোরা থাক, আমি টাকার ব্যবস্থা করতেছি। মামুন বাড়ি এসে জমির কাগজপত্র নিয়ে এলাকার যারা জমি বন্ধক নেয় আর কেনে তাদের কাছে গিয়ে বাকি সব জমি বন্ধক রাখে। টাকা নিয়ে হাসপাতালে গিয়ে টাকা জমা করে। এই 1 মাস মামুন খুব দৌড়ের ওপর ছিল, ঠিকমতো খেতেও পারে নাই। মামুনের মাথায় 1 মাসে একবারও তানহার কথা মনে পড়ে নাই। 1 মাস বাদ তার বাবা সুস্থ হলেও তার মা অসুস্থ থেকে যায়। বেঁচে থাকলেও মরার মতো বেঁচে থাকতে হবে। তবে ডাক্তার বলেছে ভালো চিকিৎসা আর নিয়মিত ঔষধ খেলে মামুনের মা সুস্থ হবে। আরও 1 মাস পর মামুনের মাকে বাড়িতে নিয়ে আসা হয়। এখন মোটামুটি সুস্থ আছে, তবে আপাতত চলতে পারবে না। বাবা, তাহলে এবার আমি যাই, এখন তো সব ঠিক আছে। আর শোনো বাবা, বাকি সব জমি বন্ধক রেখেছি, আর শহর থেকে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব, আর মাঝে মাঝে এসে তোমাদেরকে দেখে যাব, কোনো চিন্তা করো না তোমরা। মামুন সবার থেকে বিদায় নিয়ে আবারও শহরে চলে আসে। এতদিন মামুন ফোন চালায় নাই, ফোন তার বন্ধ ছিল। শহরে এসেই মামুনের তানহার কথা মনে পড়ে যায়। এত ব্যবস্থার মাঝেও ওর সাথে কথা বলা হয়নি, তাই মামুন ফোন বের করে তানহাকে কল করে, কিন্তু তানহার নাম্বার বন্ধ। এবার কেয়াকে ফোন করে, কেয়ার নাম্বারও বন্ধ। ভার্সিটি গিয়ে মামুন ওর বন্ধুদের কাছে যায়। আরে মামুন, এতদিন কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ কেন? এত ফোন করছি তোকে, তোর তো খবরই পেলাম না। আসলে কি হয়েছিল রে তোর? তানহা কেয়া কতবার যে তোর কথা জিজ্ঞাসা করেছে, তোকে খুঁজেছে, কিন্তু আমরা কেউ তোর কথা জানতে পারি নাই। আসলে বাড়িতে এত বড় ঝড় গেল, একবারও জানালি না আমাদেরকে? আমরা কি তোর বন্ধু না? আমাদের বললে কি হতো? ওই সময় খুব একা ছিলাম, মাথা কাজ করে নাই রে, সরি বন্ধু। এবার বলতো তানহার কিয়া কোথায়? তোর খোঁজ করার পর তানহা আর কেয়াকে আমরাও দেখি নাই। কি বলিস তুই বন্ধু? তাহলে গেল কোথায়? কোনো বন্ধ তাদের? শুনেছি ভার্সিটি থেকে টিসি নিয়ে দুজনে নাকি চলে গেছে। পরে এটাও শুনেছি তানহা নাকি তার বোনের কাছে গেছে, তার একটা বান্ধবীর কাছে, এসব শুনেছি। সব আমার জন্য হয়েছে, আমি আমার ভালোবাসাকে নিজের হাতে হত্যা করেছি। বাদ দে বন্ধু, এখন আর কিছু করার নেই। তুই তোর পরিবারের কথা ভাব। আমরা দুজনে তোর জন্য কয়েকটা টিউশনের ব্যবস্থা করে দিব। পড়াশোনা শেষ হলে পরিবারের চালাস। আমরা পড়াশোনা শেষ করে বিদেশে চলে যাব। তখন থেকে মামুন টিউশনি করে পরিবার চালায়। চাইলেও
নিজের শখ ইচ্ছে পূরণ করতে পারে না মামুন। এর ফাঁকেও তানহার নাম্বার ঠিকানার জন্য তার সব বান্ধবীর কাছে গেছে, কিন্তু কেউ তার ঠিকানা দিতে পারে নাই। এরপর কোনোরকম পড়াশোনা শেষ করে মামুন ভাগ্যক্রমে তানহার বাবার অফিসে চাকরি পায়। তানহার ভাই বোন বিয়ে করে নিজেদের আলাদা আলাদা ভাগের ব্যবসা দেখা শুরু করে। বাকিটুকু ঘটনা তানহার কাছে শুনবো, কি বলেন আপনারা? হঠাৎ দরজায় কারো নক করাতে মামুন অতীত থেকে ফিরে আসলো। দরজায় নক করাতে অতীত থেকে বর্তমানে ফিরে আসলো মামুন চোখের পানি মুছে নিজেকে ঠিক তারপর দরজা খুলল। দরজা খুলে দেখে মিতু এসেছে। মামুন মিতুকে ভিতরে আসতে বলল। মিতু ভিতরে ঢুকে মামুনের বিছানায় বসলো। মামুন ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। সেই যে কালকে রুমে এসে ঢুকেছো, আজকে 12টা বাজে আমি এসে নক না করলে তো দরজা খুলতে না। কি বলো তুমি? তোমার কি হয়েছে বলো তো তুমি? কালকে আসলে রুমে, দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা রাত হলো, আজকে সকাল হলো, এখন দুপুর হলো, তোমার কোনো খবর নেই। আসলে প্রচুর ঘুম ধরেছিল তো। আচ্ছা, আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। মামুন ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে বের হলো। মামুনের চোখগুলো খুব লাল হয়ে আছে। মিতু সেটা খেয়াল করে দেখলো। মামুন রেডি হলে বের হবে এমন সময় মিতু বলতেছে, কি ব্যাপার মামুন, তোমার চোখগুলো ফুলে গেছে আর লাল হয়ে আছে। কালকে থেকে ঘুম দিলাম, চোখ তো লাল হবে। ঘুমালে চোখ লাল হয় এই প্রথম শুনলাম। দেখে তো মনে হচ্ছে সারা রাত কান্না করেছো। আরে না, গোসল করলাম, চোখে সাবান লেগেছিল তো, তাই আপনার কাছে এমন মনে হচ্ছে। আচ্ছা চলো, আজকে পাহাড় আর ঝাউবন সবাই একসাথে যাব, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা চলুন, এবার তাহলে যাওয়া যাক। মিতু আর মামুন দুজনে একসাথে বের হলো। সবাই যে যার মতো আবারও গাড়িতে উঠে বসে আছে। হোটেল থেকে একটু দূরে যেতে হবে, তাই গাড়িতে করে যাচ্ছে। সবাই আগে পাহাড়ে গেল। সেখানে খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই যে যার মতো পিক তুলতেছে, ভিডিও করতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। আজকে তানহাকে একটু বেশি খুশি লাগতেছে। মামুন সবার থেকে দূরে পাহাড়ের ওপর বসে আছে। মামুনকে একা বসে থাকা দেখে মিতু মামুনের কাছে গেল। হোটেল থেকে এখানে আসা পর্যন্ত দেখতেছি তুমি মন খারাপ করে আসো। তেমন কিছু না, বাড়ির কথা মনে পড়তেছো তাই। আপনি এখানে এলেন যে, যান আনন্দ করুন সবার সাথে। যার সাথে আনন্দ করব সেই তো এখানে একা একা বসে আছে। মানে? মানিটা তো তোমার অজানা নয় মামুন। আমি যে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা কি আবার বলতে হবে? ও, আজকে কিন্তু উত্তর দিতে চাইছো, এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসো? দেখেন মিস মিতু, যদি আমার জীবনে একজন না থাকতো তাহলে আপনাকে হ্যাঁ বলে দিতাম। আসলে আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে মিথ্যে বলতেছো তুমি? তোমার জীবনে যদি কেউ থাকতো তাহলে তাকে এতদিন আমি দেখতে পারতাম। কয়েক বছর থেকে একসাথে চাকরি করি, কই একদিনও তো তোমার মুখে শুনলাম না, আর তাকে তো দেখলাম না। কে বলছে আপনি দেখেন? আপনি তাকে প্রতিদিন দেখতেছেন, আপনার সাথে তার প্রতিদিন কথা হয়েছে। আজব তো, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আর আমি জানি না। যত সব ঢপ মারো আমার সাথে, আমাকে ভালোবাসি কথাটা বলতে এত কেন কথা ঘুরাচ্ছ তুমি? সত্যি আপনাকে আমি ভালোবাসি, পছন্দ করি আমার কলিগ হিসাবে, আর আমার জীবনের ভালোবাসা আর একজন, এটাই সত্যি। আপনাকে কষ্ট দিতে চাইনি বলে কালকে বলি নাই। এখানে আনন্দ করতে এসেছি, তাই আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করলে আপনি কষ্ট পাবেন, এই ভেবে বলি নাই। যার কারণে আমাকে ফিরিয়ে দিলেন? সে আর কেউ নয়, আমাদের কোম্পানির বস তানহা। কি বললেন আপনি? তানহা ম্যাম আপনার প্রেমিকা? আমার বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যা কথা বলতেছেন আমাকে। যা বলেছি সব সত্যি, তাহলে শুনুন সবটা। এ কি, আপনি কান্না করতেছেন কেন? মিতু কোনো না বলে মামুনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তানহা মামুন আর মিতুকে খুঁজতে খুঁজতে এসে দেখে মিতু মামুনকে জড়িয়ে ধরে আছে। তা দেখে তানহার তো বিশ্বাস হয়েই গেল মামুন আর মিতুর মাঝে তাহলে সত্যি সত্যিই সম্পর্ক আছে। তানহা আর তাদের কাছে না গিয়ে চলে গেল। অনেকক্ষণ দুজন জড়িয়ে ধরা অবস্থায় ছিল। মামুন মিতুকে ছাড়িয়ে নিল। মামুন একটু সরে বসলো। এত কিছু হয়ে গেছে আর এখনো তার অপেক্ষায় আছেন আপনি?
ভালোবাসাটা তার কাছ থেকে শিখেছি আমি। আর আমার কারণে এখানে এসে আপনাকে আবারও অপমানিত হতে হলো। আমার কারণে আপনি সব সত্যিটা বলে ম্যামকে নিজের করে নিতে পারলেন না। আসলে আমার নসিব, আপনার কোনো দোষ নেই। আসলে সেই নিজেই বুঝতে চায়নি, এমনকি সে আমাকে কোনো কথা বলার সুযোগ কখনো দেয়নি। সত্যি বলতে কি, এই কাজগুলো যদি তানহাও আমার সাথে করতো তাহলে হয়তো আমি এরকমই করতাম। এত ভালোবাসেন ম্যামকে, তারপরও তার প্রতি কোনো অভিযোগ নেই আপনার? যাকে ভালোবাসা যায় তার প্রতি কি রাগ অভিমান করে থাকা যায়? আচ্ছা ঠিক আছে, আমি সময় করে নিয়ে ম্যামকে সব সত্যিটা বলে দিব। না না, এমনটা করবেন না, তাহলে সে খারাপ ভাবতেও পারে। শেষ সময় যখন আমার কারণে এত কিছু হয়েছে তখন আমি তো বলবই, আপনার কোনো কথা শুনবো না আমি। তার কোনো দরকার নেই, সময় বুঝে আমি সব বলে দিব। আপনাকে চেনা আছে, জীবনও বলবেন না। আমি বলবো ম্যামকে সব বুঝিয়ে, তখন ঠিক বুঝবে। এবার চলেন, অনেক সময় হয়ে এসেছে, আমরা এখানে। দুজন সেখান থেকে উঠে সবাই যেখানে আছে মানে পিকনিকে হচ্ছে সেখানে গেল, মানে খাওয়ার আয়োজন করছে সেই জায়গায়। প্রেম নিয়ে ভাবনা আর কাউকে বলতে গেলে অল্প সময় লাগে। মিতু আর মামুন গিয়ে দেখে সবাই খেতে বসেছে, তারাও সবার সাথে খেতে বসলো। খাওয়া শেষ হওয়ার পরই সবাই একসাথে হলো। তানহা সবাইকে বলতেছে, সবাইকে একটা কথা তো বলা হয়নি, আজকে আপনাদের জন্য আমার কোম্পানির বড় একটা পার্টির আয়োজন করেছে। আজকে আমাদের কোম্পানির চেয়ারম্যান মানে আমার বাবা মা ভাই বোন এবং বিশেষ একজন আসবে। ম্যাম, কি উপলক্ষে এই পার্টির আয়োজন? আমি তো মনে করেছি কেউ না জানলেও একজন জানে বা আপনারা অনেকেই জানেন। ম্যাডাম, জানলেও ভুলে গেছি। আর আপনার পরিবারের সবাই বা কেন আসবে? কারণ আজকে আমার জন্মদিন, আমি চেয়েছিলাম জন্মদিনটা সবার সাথে পালন করব আর আমার জীবন সঙ্গী যে হবে তার সাথে পরিচয় করিয়ে দিব, যাকে আমি অনেক অনেক ভালোবাসি। ইস, আমি তো ভুলে গিয়েছি আজকে তানহার জন্মদিন। আর তানহা কি সত্যি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় আমি তার ভালোবাসা? আমি কি বলে দিব ম্যামকে সব কিছু? ম্যাম তো দেখে আগে থেকেই সব আয়োজন করে রেখেছে। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি, ভাবতে পারতেছি না তানহা এত সব কিছু করবে। আমার ভীষণ লজ্জা পাচ্ছে। আর লজ্জা পেতে হবে না। যাই হোক, অবশেষে দুজন মানুষ এক হচ্ছে তাহলে। ম্যাম, পার্টির আয়োজন কখন রেখেছেন সেটা তো বললেন না। রাত 8টার সময় পার্টি শুরু হবে। কিন্তু ম্যাম, এখনো তো ঝাউবন ঘুরলাম না, হাতে তো তেমন সময় নেই। আর এই অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন কেমন করে করব? আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। ম্যানেজার সাহেব হোটেলের ম্যানেজারকে সব আগে থেকেই বলা আছে, ওনারা সব কিছু ইতিমধ্যে শেষ করেছে। আমরা এখন ঝাউবন ঘুরে এসে পার্টিতে উপস্থিত হওয়ার আগে তৈরি হওয়ার সময়ও পাবো। তাহলে আর দেরি কিসের ম্যাম, চলেন তাহলে সবাই মিলে ঝাউবন যাই। আর হ্যাঁ ম্যাম, শুভ জন্মদিন। মামুনের দিকে তাকিয়ে বলল। সবাই এক এক করে তানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সবাই ঝাউবন ঘুরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তানহার জন্মদিন উপলক্ষে তৈরি হলো। তারপর এক এক করে সবাই হোটেলের ছাদে চলে গেল। এরপর তানহা সহ তার পরিবারের সবাই সেখানে আসলো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজ আমার ছোট মেয়ের জন্মদিন পার্টিতে আপনারা এসেছেন। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন আমার বোনকে এবং আমাদের কোম্পানি পরিচালনা করার জন্য, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আজকে কি আপনাদের সবার জন্য একটা খুশির খবর দিবে আব্বু? আর হ্যাঁ, আপনারা পার্টি শেষ হওয়া পর্যন্ত থাকবেন। আব্বু আম্মু তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছো। আমার সব রকম পরিস্থিতিতে তোমরা পাশে ছিলে। ভাইয়া সরি, তোমাকে হয়তো অনেক কষ্ট দিচ্ছি। কিসের কষ্ট? তুই তো আমার আদরের বোন, নিজের কোলে পিঠে তোকে নিয়ে বেরিয়েছি আমি, তোকে নিজ হাতে লালন পালন করেছি। তোর সব ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোর সব ইচ্ছে পূরণ করা এটাও আমার দায়িত্ব। তোকে সবসময় ভালোবাসি আমি। এই জন্য তোমাকে আমার এত বেশি ভালো লাগে। আর আপু, পড়াশোনার সময় আর আমার ডিপ্রেশনের সময় অনেক সাহায্য করেছিস, পাশে থেকেছিস, সেই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। দিব এক চট,
বোনকে কিসের ধন্যবাদ? তোর জায়গায় আমি থাকলে আমাকে কি তুই সাহায্য করতি না? আর তুই হলি সবার আদরের, সবার ভালোবাসা, তোকে কি করে কষ্ট থাকতে দেই আমরা? আপু এবার অনুষ্ঠান শুরু করো তাহলে। উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ, আজকে শুধু আমার মেয়ের জন্মদিন না, সেই সাথে আরও একটা খুশির খবর আছে। এই হচ্ছে আমার বন্ধু জমশেদ মজুমদার, আর এই হচ্ছে তার ছেলে মাসুম মজুমদার। ইনি আমার ব্যবসায়িক পার্টনার, আর এনার একমাত্র ছেলের সাথে আমার ছোট মেয়ের বিয়ের কথা পাকা করেছি। আর আজকে কেক কাটার আগে দুজনকে আংটি বদল হবে। সবাই জোরে করে হাততালি দিতে লাগলো। মামুন আর মিতু তো বোকার মতো চেয়ে দেখতেছে। তখন তাহলে তানহা যে বলল বিশেষ একজন আসবে, আর সেই বিশেষ একজন হলো মাসুম মজুমদার, মানে তার হবু স্বামী। দুজনকে আংটি পরিয়ে দিল। তারপর কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিল। মিতু তো এক চাহনিতে মামুনের দিকে তাকিয়ে আছে। দুজনে কিছুই বুঝতে পারলো না। তাদের মাথার উপর দিয়ে সবকিছু যেন চলে গেল। এটা কি হলো? আপনি না বলেছিলেন তানহা ম্যাম আপনাকে ভালোবাসে? তাহলে সে কেন হাসি মুখে আর একজনকে বিয়ে করতে যাচ্ছে? হয়তো আমার উপর রাগ অভিমান থেকে হয়তো তাকে ব্যথা দিয়েছি, তাকে ছেড়ে গেছি, সেই কারণে। আবার এটাও তো হতে পারে আমি গরিব আর ওই ছেলেটা ধনী। না, আমি ওই মঞ্চে উঠে সবাইকে সব সত্যি জানাবো, ম্যামকেও সত্যিটা বলবো। এটা হতে পারে না। মিতু যেতে ধরলে মামুন টেনে ধরলো। না, আর কিছু বলবেন না, আর কিছু করবেনও না। যেখানে আমি তাকে সুখ দিতে পারি নাই, তার স্বপ্ন নষ্ট করেছি, সেখানে তার নতুন সুখ নষ্ট করতে চাই না। তাই বলে সব নীরবে সয়ে যাবেন? আপনি তো ঠকবাজ বেইমান নন, সেটা তো ম্যামের জানা দরকার। আপনি তো তখন পরিস্থিতির শিকার ছিলেন। হোক না অন্য কারো, দূর থেকে দেখতেই তো ভালো লাগতেছে। আমি তো সব সময় চাইতাম সুখে থাকুক। এখন না হয় সে সুখেই থাকুক, আর তার সুখ কেন কেড়ে নিতে যাব আমরা? আপনার কষ্ট হচ্ছে না? আপনি এমন স্বাভাবিকভাবে আছেন কি করে? আপনি না তানহা ম্যামকে ভালোবাসেন? তাহলে কি করে ঠিক আছেন আপনি? বাদ দেন তো, পার্টি এনজয় করুন আপনি। তাছাড়া ক্ষুধাও লেগেছে, খেতে হবে তো। আপনি খান, আপনি পাঠি, এনজয় করুন। প্লিজ একা রেখে যাবেন না। একা থাকতে আমার একটুও ভালো লাগে না। আমি আপনার কাছ থেকে সব শোনার পর যেখানে নিজে ঠিক থাকতে পারতেছি না, সেখানে আপনি নিজেই তার সাথে সম্পর্ক করেছেন, আর আপনার চোখের সামনে সব হচ্ছে। আপনি কেমন করে সহ্য করতেছেন? বাদ দেন না এই টপিকটা। আচ্ছা চলুন, আমিও যাব এখান থেকে চলে, তাহলে আর আপনার খারাপ লাগবে না। মিতুকে রেখে মামুন নিজেই চলে গেল তার রুমে। মিতু যেই না চলে যেতে ধরবে, অমনি মিতুর আর একটা মেয়ে কলিগ মিতুকে আটকালো। আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই পার্টি এনজয় করুন, আর কেউ রাতে না খেয়ে রুমে যাবেন না। ম্যাম, আপনাকে দেখে আমার জীবনে আরও অনেক কিছু শেখা বাকি আছে। আপনি সত্যিই বড্ড জেদি, আর নিজের জেদের জন্য সব করতে জানেন। আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। সামনের জীবন সুন্দর আর সার্থক হোক। জোরে জোরে বলল, ধন্যবাদ মিস মিতু। আপনারা দুজনও সুখে থাকুন। আপনাদের দুজনের জন্য আমিও দোয়া করি। ম্যাম, আপনি ভুলের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই এমনটা বলতেছেন। তবুও আপনাকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। তানহা মিতুর কথাগুলোর কিছুই বুঝলো না, কিন্তু তানহা মামুনকে খুঁজতেছে, কিন্তু মামুনকে কোথাও দেখতেছে না। মামুনের হিসাব বাদ দিয়ে হেসে হেসে মাসুম মজুমদারের সাথে কথা বলতে লাগলো তানহা। পার্টি থেকে বের হয়ে রুমে ঢুকে নীরবে কান্না করতেছে মামুন। মিস মিতু, আপনাকে কি করে বোঝাই? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কাকে দেখাবো মনের কষ্টগুলো? কাকে বোঝাবো কতটা ভালোবাসি তানহাকে? কাকে বলবো পরিবারের পাশাপাশি তানহার খোঁজ সবসময় করতাম? ওখানে স্বাভাবিক না থেকে সবার সামনে কান্না করে নিজেকে ছোট করব? পারতেছি না যে কষ্টগুলো চেপে রাখতে। কি করব এখন আমি? আর কি বা করার আছে আমার? পার্টি শেষ হলে সবাই যে যার মতো রুমে চলে গেল। রাতেই তানহার পরিবারের সবাই ঢাকায় চলে গেল। তানহার কাছে থাকলো শুধু মাসুম, কারণ তানহা মাসুমকে তাদের সাথে যাওয়ার সময় নিয়ে যাবে।
আর তো মাত্র একটা দিন থাকবে, তাই তানহা চাই তার অফিসের সবার সাথে মাসুম পরিচিত হোক। মামুন অনেক কষ্টে নিজেকে ঠিক করে নিল, যে করেই হোক তানহাকে তার ভুলে যেতেই হবে। তেলে আর জলে মিশ খায় না, কোনো রকম নিজেই নিজেকে সামলে নিল মামুন। পরের দিন তানহা মিতুকে দিয়ে মামুনকে ডেকে নিল। জি ম্যাম, বলেন কি করতে হবে? তেমন কিছু না, আজকে তো রাতেই সবাই রওনা দিব, তাই আমি চাই আপনি সারাদিন আজকে আমাদের দুজনের সাথেই থাকবেন। ঠিক আছে, থাকবো। মামুন কোনো কথা না বলে সোজা তার রুমে চলে গেল। মিতুও পিছনে গেল মামুনের। মিতু তো খুব রাগ হয়ে আছে। কেমন করে মামুন এখনো স্বাভাবিক আছে আর তানহার কথা শুনতেছে। আপনি কি মানুষ নাকি পাথর? কেমন করে আবারও আপনি তানহার কথা শুনতেছেন? কিছু করার নেই মিস মিতু, যেহেতু তার অফিসে চাকরি করি সেহেতু তো তার কথা শোনা লাগবে। আপনার মতো আমিও বরং আরও অনেক চাকরি করি, তাদেরকে না বলে আপনাকে কেন বললাম? হয়তো আমাকে দেখাতে চায় আমার চেয়ে 1000 গুণ ভালো কাউকে পেয়েছে, এটাও জানি আমাকে জেলাস করাতে চায় সে। তাহলে কেন রাজি হলেন? তাকে তো না করতে পারছেন আপনি। এতদিন যখন তার কথা শুনেছি, অত্যাচার সহ্য করেছি, সেখানে তো আর মাত্র 2টি মাস বাকি। আর 2টি মাস বাকি আছে? ও কিছু না, 2 মাস পর তো আমাকে এত কাজ বা কথা শোনাতে পারবে না, সেটাই আর কি। তাছাড়া বিয়ে হয়ে গেলে তখন তার হবু স্বামী মাসুম হয়তো বা অফিস দেখাশোনা করবে, তখন তো আর আমাকে এত কাজ দিবে না, চাপও দিবে না। মিথ্যা বলে কথা ঘুরালো। তা অবশ্য ঠিক বলেছেন আপনি। কি আর করার, বিয়ে না হওয়া পর্যন্ত সহ্য করেন। মিতু, একটু শুনবেন? হ্যাঁ বলেন, কি বলবেন? আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। দেখবেন আপনি আমার চেয়ে ভালো কাউকে পাবেন। কি যে বলেন না আপনি, আমার কাছে কোনো মাপ চাইতে হবে না আপনার। আপনি তো কোনো দোষ করেন নাই। তাছাড়া আমি না জেনে না বুঝে না শুনে আপনাকে একতরফা ভালোবেসেছিলাম, আর হয়তো বা আমার কারণে আপনার সাথে তানহার মিলটা হলো না। প্লিজ নিজেকে দোষী মনে করবেন না, আর আপনার মতো এমন একজন কলিগ সবার নসিবে থাকে না। আপনি সত্যি অনেক ভালো একজন মেয়ে, অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, তাহলে আমি আসি। মিতু চলে গেল। মামুন রেডি হয়ে নিল। নিচে এসে দেখে তানহা আর মাসুম গাড়িতে বসে আছে। মামুন এগিয়ে গেল গাড়ির কাছে। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? কতক্ষণ হলো গিয়েছেন, আর সেই আপনি কি না এতক্ষণে এলেন? আসলে ম্যাম আমি একটু ফ্রেশ হলাম তো, তাই দেরি হলো। সরি ম্যাম, আর দেরি করব না। এরকম সরি জীবনে আর কতবার বলবেন আমাকে শুনি? আপনি যে একটা অপদার্থ সেটা কি জানেন আপনি? আহা, তা না, বাদ দাও না। কেন ওনাকে এভাবে বলতেছো তুমি? আপনি বরং গাড়িতে উঠে বসুন তো, দেরি হচ্ছে। মামুন আর কোনো কথা না বলে গাড়িতে উঠল। মাসুম গাড়ি ড্রাইভ করতেছে আর তানহা তার পাশের সিটে বসেছে। মামুন পিছনের সিটে বসেছে। তানহা মাঝে মাঝে মাসুমের সাথে কথা বলতেছে আর অট্টহাসি হাসতেছে। আমরা কিন্তু বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ডে যাব, কি বলো তুমি? হ্যাঁ, বিয়েটা আগে হোক, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। আমাদের দুজনের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমরা কি কারো মতো ছোট লোক নাকি? আমরা আরো অনেক দেশ যেতে পারি। তা তো যাওয়া যায়, ওটা কোনো সমস্যা হলো নাকি? জানো মাসুম, অনেক ছোট লোক আছে যাদেরকে সত্যি ভালোবাসা দিলে ছুঁড়ে ফেলে দেয়। আসলে কথাই আছে না, ছোট লোককে কি আর বিরিয়ানির মজা বোঝে? তানহা, তোমার এই কথাটা বুঝলাম না আমি। না বোঝার কি আছে? ছোট লোকের ঠিকানা পায়ের কাছে, তাদেরকে বুকে ঠাঁই দিতে নেই। আর আমরা কি কারো মতো ঠকবাজ বেইমান নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? তানহা, আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। এখানে না বোঝার কি আছে? প্রেম করলে বিয়ে করলে সবাইকে জানিয়ে করা উচিত। লুকিয়ে প্রেম করার কি আছে? কাউকে বলে তাকে ভালোবাসি না, আবার কাউকে বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি। আচ্ছা মাসুম, তুমি বলো তো, ভালোবাসা কি খারাপ কিছু? ভালোবাসা কেন খারাপ হতে যাবে? ভালোবাসা তাকেই যায় যখন একজন আর একজন নিজের চেয়ে পছন্দ করে, তাকে নিয়ে ভাবে। দেখলে তো, তুমি বুঝলে, কিন্তু ছোট লোক ঠকবাজ বেইমানটা কোনো দিন বোঝে নাই। কাকে কি বলতেছো তুমি তানহা? তোমার কথা আর কিছুই বুঝলাম না। তুমিও না কিচ্ছু বোঝো না। যাকে বলার তাকে বলেছি, সে বুঝলেই হবে।
তোমার মতো ভালো কাউকে ছেড়ে আমি না পচা শামুকে পা কেটে ফেলতে চেয়েছিলাম। হয়েছে, আমরা এসে গেছি, এবার গাড়ি থেকে নামো। তানহা গাড়ি থেকে নেমে গেল, মামুন আর মাসুম দুজনে নামলো। তারা একটা শপিং কমপ্লেক্সে এসেছে। তানহা এতক্ষণ যে কথাগুলো বলল সব মামুনকে বলেছে, আর মামুন যাতে শুনতে পারে তাই জোরে জোরে বলেছিল। আপনি আমাদের সাথে সাথেই থাকবেন, বুঝলেন? এখানে আমরা বিয়ের মার্কেট করব। আরে তেমন কিছু না, তা না একটু কেনাকাটা করবে আর কি। মামুন কোনো না বলে তাদের সাথে ভিতরে ঢুকলো। তানহা তার একটা কাপড় দেখতেছে আর মাসুমকে বলতেছে এটা কেমন, কোনটা নিব, ইত্যাদি ইত্যাদি। তানহার কেনা হলে সব শপিং ব্যাগগুলো মামুনের হাতে দিল। এরপর মাসুমের জন্য কিছু কেনাকাটা করলো। তাদের শপিং করা হলে তারা বাইরে চলে আসলো। সকালে তো নাস্তাও করি নাই, চলো সামনের ওই রেস্টুরেন্টে যাই, হালকা কিছু খেয়ে নিই। হ্যাঁ ঠিক বলেছ, খেতে হবে। এই যে আপনিও আসেন আমাদের সাথে। মামুনও তাদের পিছনে রেস্টুরেন্টে ঢুকলো। তানহা আর মাসুম পাশাপাশি বসলো। মাসুম খাবার অর্ডার করলো, ওয়েটার খাবার দিয়ে গেল। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনিও তো মনে হয় সকালে নাস্তা করেন নাই। আসেন বসেন, আমাদের সাথে নাস্তা সেরে নেন। না না, আমি খেয়ে এসেছি, আপনারা খান। খেয়ে এসেছেন বলে খাবেন না, এটা কোনো কথা? বসুন তো। আরে বাবা, যখন খেয়ে এসেছেন আর খাবেন না বলল, তখন আর জোর করো না তো। তাই বলে এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? থাকুক না দাঁড়িয়ে, সমস্যা কোথায়? এমনিতেও তোমার শত্রুর অভাব নেই, কখন কোন দিক দিয়ে আক্রমণ করে। উনি এভাবে থাকলে বডিগার্ডের কাজটাও হয়ে যাবে। তবুও কেমন হয়ে যাচ্ছে না? চুপ করে খাও তো, তুমি এত চিন্তা করতে হবে না তাকে নিয়ে। আর আপনি একটু এদিকে সরে আসেন। মামুন আর কোনো না বলে তানহার কথা মতো মাসুমের সাইডে গিয়ে দাঁড়ালো। দুজনে হাসতে হাসতে খাবার খাচ্ছে। তানহা মাঝে মাঝে মাসুমকে নিজ হাতে খাইয়ে দিতে চাইলে মাসুম বারবার না করতেছে। সত্যি খাবারটা কি সেই স্বাদ, মাঝে মাঝে বাইরে খাওয়াও উচিত, কি বলো? বিয়ের পর আমার হাতেই রান্নাই খেতে হবে, এসব বাইরের খাবার খাওয়া চলবে না। আর সত্যি বলেছো, খাবারটা কিন্তু সেই স্বাদ। ছোট লোকেরা এসবের মজা বুঝবে না। আচ্ছা তানা, কোন কারণে কি তুমি আমাকে ছোট লোক বলতেছো? তুমি আমার হবু স্বামী, তাছাড়া তুমি কোটিপতি বাবার একমাত্র ছেলে। তোমাকে কেন ছোট লোক বলবো? আমি ছোট লোককে ছোট লোক বলেছি, সবাই কি আর সব কিছুর মর্ম বোঝে বলো? তো এত ঘুরিয়ে বলার কি আছে, সোজা করে তো বলতে পারো তুমি। আমি না জাস্ট ছোট লোক ঠকবাজ বেইমানকে সহ্য করতে পারি না। আচ্ছা তোমাকে কে ঠকালো আর কাকে বেইমান বলতেছো? কে বেইমানি করেছে তোমার সাথে শুনি? সে অনেক ঘটনা মাসুম, বিয়ের পর সব জানতে পারবে। তবে কেউ একজন খুব চরমভাবে বেইমানি করেছে আমার সাথে, বলা চলে আমার জীবনটা নিয়ে ছেলে খেলা খেলেছে। এমনভাবে আঘাত করেছে, এই আঘাত সবাই সহ্য করতে পারে না। তুমি কারোর সাথে প্রেম করতে নাকি? হয়তো খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে প্রতারণা করেছে। যদি তার প্রতারণা করার ইচ্ছে ছিল আমার সাথে, তখন সে আগেই বলতে পারতো। বুঝেছি, এই তো আর বলতে হবে না, এবার খাও। স্যার, ম্যাম, আমার মনে হয় এখন গাড়ির কাছে যাওয়া উচিত। না মানে আপনাদের তো খাওয়া শেষ প্রায়। এত কথা না বলে চুপচাপ থাকেন না, নাকি আপনার প্রেমিকা আপনাকে ডাকতেছে? তানহা চুপ করো তো তুমি। আচ্ছা আপনি যান, আমরা আসতেছি। মামুন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা গাড়ির কাছে চলে আসলো। মামুনের চোখ দিয়ে আজ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তেছে। মামুন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। তানহা, এভাবে অপমান না করে যদি একটাবার সত্যিটা জানতে চাইতে, কেন সেদিন তোমাকে একা রেখে চলে গেছি? যদি আবারও জানতে চাইতে আমি সেদিন মিতুকে কি বলেছি, তাহলে হয়তো এভাবে অপমান করতে পারতে না। হ্যাঁ, আমি অপরাধী, আমি ঠকবাজ, বেঈমান, কিন্তু তানহা, আমি তখনও তোমাকে ভালোবেসেছি, আজও তোমাকে ভালোবাসি। এটাই হয়তো তোমাকে কষ্ট দেওয়ার সাজা বিধাতা আমাকে দিতেছে। বিশ্বাস করো তানহা, অন্য লোকের সাথে তোমাকে দেখে সহ্য করতে পারছি না। অন্য লোকের সাথে কথা বলা, হাসাহাসি করা, এত সব করা আমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি না হয় দোষ করেছি, তাই বলে এভাবে কষ্ট দিবে আমাকে তুমি? মনে মনে বলল কিছুটা কেঁদে। তাদের দুজনের খাওয়া হলে তারা গাড়ির কাছে চলে আসলো।
এসে দেখে মামুন শপিং ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মাসুম আবারও গাড়ি চালাতে লাগলো। তানহা সামনের সিটে তার পাশে বসলো। মামুন আবারও আগের মতো পিছনে সিটে বসলো। পুরা রাস্তা আবারও নানা রকম কথা বলা আর মামুনকে শুনিয়ে শুনিয়ে অপমান করলো তানহা। গাড়ি থেকে নেমে মামুন তাদের পিছনে পিছনে গিয়ে ব্যাগগুলো দিয়ে চলে আসলো। এসে আবারও মিতুর সামনে পড়লো। এতগুলো ব্যাগ তোমার হাতে দেখলাম, ম্যাম, আর স্যারের বিয়ের শপিংয়ের ব্যাগ। কেন তা বহন করবেন শুনি? এছাড়া বা আমার কি করার আছে? তাছাড়া চাইলেও তো না করার উপায় ছিল না। এখানে পিকনিক করতে এসে আমাকে দিয়ে চাকরের কাজ করাবে, খুব ভালো তো। সত্যিই কি আপনাকে তানহা ম্যাম ভালোবাসতো, নাকি আমাকে মিথ্যা বলেছিলেন? বাদ দেন না ওসব কথা, এখন আর বলে কি কোনো লাভ আছে? যা হওয়ার তাই হয়ে গেছে। নিশ্চয়ই আপনাকে অপমানও করেছে তারা, তাই না? আমাকে কেন তারা অপমান করবে? আপনি পাগল হয়েছেন মনে হয়। পাগল আমি হইনি, আপনি হয়েছেন। যদি অপমান না করবে তাহলে আপনার চোখ লাল কেন, চোখের কোণে পানি কেন? ও হ্যাঁ, চোখে ধুলা পড়েছিল তার জন্য লাল হয়েছে। আর চোখ কসলিয়েছিলাম তো তার কারণে হয়তো হয়েছে। থাক, আর মিথ্যে বলতে হবে না, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। যা বোঝার বুঝে গেছি আমি। এত কথা বলতে পারবো না, সকাল থেকে কিছুই খাইনি আমি, এখন একটু খাবো। তাহলে আমার ধারণাগুলো সব ঠিক ছিল। আসেন আমার সাথে সামনের ওই দোকানে গিয়ে দুজন কিছু খাই। আপনি খান নাই এখনো? আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে একা রেখে সবার সাথে বসে খেতে মন চায়নি। আপনিও না পাগলি একটা। আচ্ছা চলুন দেখি ওই দোকানে কিছু পাওয়া যায় কিনা। দুজনে দোকানে গিয়ে ডিম পরোটা খেয়ে নিল। তারা 12টার দিকে সকালের নাস্তা করে নিল। যেখানে সবাই 10টার মধ্যে খেয়েছে সেখানে তারা 12টার সময় খেলো। খাওয়া শেষ করে এসে দেখে যে সবাই যার যার মতো বেড়াচ্ছে। ঠিক সে সময় তানহা মামুন আর মিতুর কাছে চলে আসলো। বাহ, দুজন তো সুপার গ্লুর মতো একসাথে থাকেন দেখি। তা কোথায় গিয়েছিলেন দুজনে? সম্পর্ক ভালো হলে আর নজর ঠিক হলে, নিয়ত ঠিক থাকলে সুপারগুলোর মতো থাকা যায়। কোথায় আর থাকবো ম্যাম? ধনীদের তো সকালের নাস্তা করানোর মতো মন নেই, তাই গরিবের দপ্তরখানায় গিয়ে দুজনে সকালের নাস্তাটা সেরে নিলাম। কথাগুলো কি আপনি আমাকে বললেন নাকি মিস মিতু? আরে না ম্যাম, আপনাকে কেন বলবে, এমনি বললো আর কি। আমি আর মাসুম সমুদ্রের তীরে যাচ্ছি, চাইলে আপনারাও যেতে পারেন দুজনেই। ম্যাডাম আপনি যান, সময় হলে আমরাও যাব, কেমন? তানহা আর কথা না বাড়িয়ে মাসুম সহ সমুদ্রে গেল। তানহা মাসুমের সাথে অনেক আনন্দ করলো, কিন্তু মাসুম সবসময় তানহা থেকে দূরে দূরে ছিল। সবকিছু মিতু আর মামুনের চোখের সামনে হলো। মামুন এসব নিতে পারতেছে না। তানহা যা শুরু করেছে এসব মামুনের পক্ষে নেওয়া অসম্ভব। যাই হোক, কক্সবাজার ভ্রমণ শেষ হলে সবাই আবারও ঢাকায় চলে আসলো। এবার অবশ্য তানহা মাসুমের গাড়িতে করে এসেছে। রাতে রওনা হয়েছে, পরের দিন ঢাকায় চলে এসেছে তারা। তাই আজকে সবার ছুটি, কালকে থেকে আবার অফিস শুরু হবে। বাসে যা ঘুমানোর ঘুমিয়েছে মামুন, তাই আর সে না ঘুমিয়ে বাইরে চলে আসলো। এসেই দোকানে গেল, প্রথমে একটা চা খেলো, তারপর লোকলজ্জার ভয় করেও দোকানদারের কাছ থেকে সিগারেট নিল 3টা। দোকানদার সহ সেখানে থাকা সবাই অবাক, কারণ এত বছর ধরে আছে কোনোদিন মামুন সিগারেট খায়নি। সিগারেট নিয়ে সোজা বাসায় ঢুকলো। এমন সময় মামুনের বাবা ফোন দিল। কেমন আছিস মামুন? আর তোর অফিসে ভ্রমণ কেমন কাটলো? এই তো বাবা, ভালোই কেটেছে। বাড়ির সবাই কেমন আছো তোমরা? হ্যাঁ, সবাই অনেক ভালো আছি। তোকে একটা কথা জানাতে ফোন করেছি। হ্যাঁ বাবা, বলো তুমি কি কথা? আমি তোর বোনের কাবিন করে ফেলেছি কালকে। তোকে জানাই নাই, জার্নি করে আসতেছিলি তার জন্য। তুই বাড়ি আসলে তারপর মুন্সি ডেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। আচ্ছা তুই বল, কবে বাড়ি আসবি তুই? এখন তো বলতে পারতেছি না, তবে 1-1.5 মাস পিছিয়ে নাও তারিখ। আচ্ছা ঠিক আছে, তুই কি মন খারাপ করেছিস তোকে না জানিয়ে তো যে কাবিন করলাম তোর বোনের? মন খারাপ করবো কেন বাবা? এটা তুমি ভালো কাজ করতেছো।
কিন্তু ওর লেখাপড়া আর কার সাথে কাবিন করালে? তোর মামাতো ভাইয়ের সাথে। ওরা নিজে থেকে এসে প্রথমে তোর মাকে, পরে আমাকে বলেছে, আমরাও আর না করি নাই। বিয়ের পর তারা তোর বোনকে পড়াবে বলেছে। তাছাড়া তোর মামাতো ভাইকে তো ভালো করে চিনিস, অনেক ভালো একটা ছেলে, তাই আর অমত করি নাই। ভালো করেছো বাবা, এই যুগে এমন ছেলে পাওয়া দুষ্কর। আচ্ছা মামা মামিকে বলে দিও 1.5 মাস পর বিয়ে একেবারে দিবে। হ্যাঁ বলবো। আর শোন, তোর শোরুম দেওয়ার জন্য বড় দোকান তৈরি করেছি, এখন তুই এসে নিজ হাতে তোর শোরুম সাজাস। অনেক ভালো করেছো বাবা, তাছাড়া বাড়ি গিয়ে বেকার থাকতে ভালো লাগতো না। আর একটা কথা, তুই অনুমতি দিলে তোর জন্য মেয়ে দেখা শুরু করতে পারি। আমার বাড়ি থেকে এক মেয়ে যাবে আর এক মেয়ে ঘরে তুলতে চাই। আর তোর যদি কোনো পছন্দ থাকে তো বলতে পারিস। ছিল বাবা, সেটাও আগে, এখন কেউ নেই। তোমরা মেয়ে দেখতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, ভালো থাকিস, আজ রাখি তাহলে। ফোন রেখে দিল মামুন। পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। প্রথমে টান দিতেই সে কি কাশি, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। তবুও মামুন সিগারেট টানতে লাগলো, কিন্তু ধোঁয়া গিলতে পারলো না। এভাবে 3টা সিগারেট টানলো। পুরা রুম সিগারেটের ধোঁয়ায় ভরা। সিগারেট টানার পরও তানহাকে মাথা থেকে সরাতে পারতেছে না। তাই রুম থেকে বের হয়ে ওই জায়গার কিছু নেশা করা ছেলেদের কাছে গেল। কি ব্যাপার ভাই, হঠাৎ করে এখানে যে, কোনো কি সমস্যা? আমিও তোমার সাথে নেশা করতে চাই। সে কি ভাই, আপনার মতো ভালো মানুষ হঠাৎ করে কেন নেশা করতে চান? নেশা করলে নাকি দুনিয়ার সব কিছু ভুলে থাকা যায়। আমি এমন কাউকে ভুলে যেতে চাই, তাই তোমাদের কাছে এসেছি। না ভাই, আমরা পারবো না, এসব ভালো জিনিস না, শরীরের ক্ষতি হয় অনেক। আপনি ভালো মানুষ, দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এমনিতেই সব ঠিক হলে আজকে তোমাদের কাছে আসতাম না। কিন্তু ভাই, নেশা না করার ভালো, নেশা করার দরকার নেই আপনার। যা বলছি তাই করো। কোন নেশা করলে অতি দ্রুত তাকে ভুলতে পারবো? ওই দে ভাই, প্রেমের যন্ত্রণা খুব খারাপ জিনিস। ভাই বুঝেছি কেন এসেছেন। ওই কলকি তৈরি করা ওই প্রথমে টান দিবে। তার আগে ভালো করে দেখ আশেপাশে কেউ আছে নাকি, আমি বানাচ্ছি। দ্বিতীয় ছেলেটা চারদিকে ভালো করে লক্ষ্য করলো, আশেপাশে কেউ নাই। প্রথম ছেলেটা কলকি বানালো। মামুনকে টানতে দিলে মামুন আবারও সেই কাশি শুরু করে দিল। ধীরে ধীরে একটু একটু অভ্যাস হয়ে গেল। মামুন এখন নিয়মিত গাঁজা খায়। সিগারেট তো প্যাকেট প্যাকেট কিনে রাখে মামুন। এভাবে 1 মাস চলে গেল। তো সেদিন তানহার অফিসে মাসুম এসেছে। ঠিক তখনই তানহা মামুনকে তার কেবিনে ডাকলো। আপনি এখানে বসে এই ফাইলগুলো ভালো করে দেখুন, আর কোথায় কোথায় ভুল আছে তা ঠিক করে দেন। এ কি, এইসব কাজ পারবে তানহা? আরে পারবে, তুমি এত চিন্তা করো না তো। এত বছর থেকে তাহলে কিসের জন্য কাজ করতেছে অফিসে? পারলে তো ভালোই হয়। আমাদের বিয়ে তো আর 10 দিন পর। আমি না তোমাকে পেয়ে অনেক খুশি। আমি তো খুশি অনেক। আচ্ছা, আমি বলেছিলাম কি সন্ধ্যার সময় দুজনে বিয়ের মার্কেট করতে বের হতাম। হ্যাঁ আব্বু অবশ্য সে কথা বলেছিল। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে না জানিয়ে বিয়ের কার্ড ছাপাতে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। খুব ভালো করেছো তানহা, আগে ভাগে সবাইকে কার্ড দিয়ে খুব ভালো হবে। হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো বিয়ের মাত্র 10 দিন বাকি আছে। খুব তো ব্যস্ত হয়ে পড়ব আমরা, তখন তো মনে থাকবে না। এটাও ঠিক বলেছো, তোমার দেখি বিয়ে করতে আর তর সইছে না। কোনো ছোট লোকের জন্য তো আর অপেক্ষা করতে পারি না, বয়স তো আর কম হচ্ছে না। ছোট লোক তো আর সেটা বুঝলোই না। আচ্ছা, ছোট লোক কাকে বলো? আর ছোট লোকটা কে শুনি? কে আবার? যাকে ভালোবেসেছিলাম। আসলে ছোট লোকগুলো টাকা চেনে, ভালোবাসে চেনে না। আর আমিও বুঝে গেছি ছোট লোকের কাছে কোনো মূল্য নেই আমার। হয়েছে, আর বলতে হবে না। সে যদি সামনে থাকতো তাহলে বোঝানো যেত। সে সব শুনে, আর আমিও তাকেই বলতেছি। কেমন করে শুনে? সে তো আর আশেপাশে নেই। ও সব বাদ দাও, তুমি কিন্তু আমাকে হলুদ লাগাতে লুকিয়ে হলেও আসবে বলে দিলাম। এটা কেমন করে সম্ভব? সেদিন তো আমারও হলুদ হবে। তোমার তো সকালে হবে আর আমার তো বিকেলে হবে, তাই তুমি পরে চলে এসো, কেমন? তোমার বাড়ির লোকজন দেখলে কি বলবো বলো?
কি আর বলবে, বলবে বিয়ের আগেই এত ভালোবাসা, কিন্তু আফসোস ছোট লোকটা বুঝলই না। হয়েছে। আর ছোট লোক করতে হবে না। লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। হ্যাঁ তাই তো। আচ্ছা চলো আমরা বাইরে রেস্টুরেন্টে খেয়ে নেই। হ্যাঁ, তা করাই যায়। ওই যে আপনিও লাঞ্চ করে নেন। না না, ওনার লাঞ্চ করার দরকার নেই। দেখো লাঞ্চে গেলে পরে আবার না কাজ ভুল করে। আরে করবেন না, ওনারও তো খেতে হবে, আর খেলে কাজ করবে কি করে? এত সরল হইও না, এদেরকে মাথায় তুললে পরে নাচতে থাকবে। এত ভালোবাসা দেখাও দেখে তোমার অফিসে ফাইল নিয়ে আমার এখানে আসতে হলো। আরে ফাইলগুলো আমার ছিল, আমি করতে পারতাম। বললে না বিয়ের জন্য মার্কেট করতে, সেটা আপুও বলেছিল বলে এখানে নিয়ে এসেছিলাম। হয়েছে, আর বলতে হবে না। তোমার তো ক্ষুধা লেগেছে, আগে চলো তো, খেতে হবে তোমার। আর তুমি না খেলে শরীর খারাপ করবে তোমার। যাচ্ছি তো, চলো। ওই যে মামুন, আপনিও দ্রুত গিয়ে লাঞ্চ করে নেন। অনেক সময় থেকে ফাইলগুলো ঠিক করতেছেন, এবার উঠে যান আপনি। তানহা মাসুমের হাত ধরে কেবিন থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। তানহা চলে যাওয়ার পর মামুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তানহা কেমন করে পারতেছে মামুনকে কষ্ট দিতে? তানহাও তো মামুনকে ভালোবাসতো, তাহলে কেমন করে ছোট লোক বলতে পারলো একজন অপরিচিত লোকের সামনে? মামুন চোখের জল মুছে তানহার কেবিন থেকে বের হয়ে মিতুর সামনে পড়ল। কি এমন কাজ ছিল যে ম্যামের কেবিনে করা লাগলো? কাজ আর কোথায়, আমাকে বসিয়ে বসিয়ে কথা শোনালো। আপনি কোনো উত্তর দেন নাই ম্যামের কথা? তা কি বললো? আবারও ছোট লোক বলেছে নিশ্চয়ই। আগে চলেন, লাঞ্চ করতে হবে আমাদের। মিতুও কোনো কথা না বলে মামুনের সাথে ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। মামুন খাওয়া শেষ করে বাহিরে এসে পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। এটা এখন মামুনের এক প্রকার রুটিন হয়ে গেছে। মামুন দ্রুত ক্যান্টিন ত্যাগ করায় মিতুর সন্দেহ হলো। মিতুও বের হয়ে মামুনকে খুঁজতে লাগলো। যখন দেখতে পেল তখন দেখলো মামুনের ঠোঁটে সিগারেট। মিতু যখন মামুনের কাছে যাবে ঠিক সেই সময় তানহা আর মাসুম অফিসে চলে এসেছে। মিতুও দ্রুত অফিসের ভিতরে ঢুকে গেল। মামুনও কিছুক্ষণ পর অফিসে ঢুকে তানহার কেবিনে গিয়ে দেখে মাসুম আর তানহা চলে এসেছে। তোমাকে আগেই বললাম না এসব লোকেদের মাথায় তুলতে নেই। দেখলে তো লাঞ্চ টাইম শেষ হওয়ার কতক্ষণ পর আসলো। আরে বাবা, মানুষের দেরি হতেই পারে, এতে রাগ হওয়ার কি আছে? আপনি এবার কাজ শুরু করুন। রাগ করব না কেন? কি ভেবে কাজে ফাঁকি দিতেছে? তা না, কাজটা আমার, আমি রাগ হচ্ছি না, তুমি কেন রাগ হচ্ছ? রাগ করব না কেন? কি ভাবে? হ্যাঁ, কাজে ফাঁকি দিতেছে। কিছুদিন পর তো তোমার কাজ আর আমার কাজ সেটা এক হবে না কি? এখন তোমার কাজে না হয় ফাঁকি দিতেছে, পরে যদি আমার অফিসে কাজেও ফাঁকি দেয় তখন? পরেরটা পরে দেখা যাবে, এবার ঠান্ডা মাথায় বসে থাকো তো, আর বিয়ের কার্ডগুলো দেখো। আর পারলে তোমার অফিসের সব স্টাফকে বিয়ের কার্ড দাও, আমি বরং এনার সাথে বাকি কাজগুলো শেষ করি। তানহা আর কোনো কথা না বলে বিয়ের কার্ড নিয়ে অফিসের সব স্টাফকে দিল। সবাই বিয়ের দাওয়াত পেয়ে তো মহা খুশি। মাসুম আর মামুন দুজনে ফাইলগুলো দেখে দেখে ঠিক করলো আজকে সন্ধ্যার মধ্যে মামুনকে ছেড়ে দিল। মামুনকে কিন্তু বিয়ের কার্ড দেয়নি। মামুন অফিস থেকে বের হয়ে বাইরে এসে সিগারেট টানতে লাগলো। এবারও মিতুর চোখে সেটা ধরা পড়ে গেল। কি ব্যাপার, কবে থেকে এসব সাইড পাশ খাচ্ছেন? আরে আপনি এখানে যে? আমি এসেছি তারপরও সিগারেটে টান দিয়ে যাচ্ছেন। সিগারেট তো ছেলেরাই খায়, তাহলে ফেলে দিতে হবে কেন? আপনি কি সব শুরু করেছেন বলেন তো? এমন করা কি ঠিক হচ্ছে? আমি আবার কি করলাম, কি যে বলেন না। এই সিগারেট কেন খাচ্ছেন আপনি? সে তো আর একজনকে হাসতে হাসতে বিয়ে করতেছে, তাহলে এভাবে কেন নিজের দেহটা পোড়াচ্ছেন? ভুল বললেন আপনি। আমি আমার দেহ না, তার করা প্রত্যেকটা স্পর্শে আগুন লাগিয়ে দিয়েছি। আপনি কি চাইলেই তাকে ভুলতে পারবেন? আপনি কেন এরকম করতেছেন? সে তো তার ক্ষতি করতেছে না। আপনি প্লিজ এসব ভুলে যান, আপনার জীবনেও ভালো কেউ আসবে। হ্যাঁ, তা তো আসবেই, কিন্তু এটা ছাড়তে পারবো না। আপনি পাগল হয়ে গেছেন, আপনি বুঝতে পারতেছেন না যার জন্য এমন করতেছেন সে কি দেখে বা জানে? তাহলে কাকে দেখাচ্ছেন এইসব? আপনি খান। আপনি দেখি অনেক হাইপার হয়ে গেছেন।
আমি তো আর বিষ খাচ্ছি না, সিগারেট সব শ্রেণীর লোক খায়, সুতরাং এতে এত হাইপার হওয়ার কি আছে? আমি কাউকে দেখানোর জন্য খাই না। বিষের চেয়ে খারাপ এগুলো। শেষ বয়সে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে তখন, কিংবা যাকে নতুন জীবনসঙ্গী বানাবেন সে যদি জানে তার স্বামী তার এক্সের জন্য সিগারেট খায়, তখন তার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন? জানলে কি আর না জানলে কি, ক্যান্সার এখন কম বেশি সবার হয়। আমার নসিবে থাকলে আমারও হবে। আচ্ছা চলেন আজকে একসাথে যাই, কি বলেন? না, আপনার সাথে আমি যাব। আপনি আমার কথা শুনেন না, এমনিই সব বাজে জিনিস খান। এখানে এই অফিসে আপনি ছাড়া আপনার কেউ নাই। আপনিও যদি এখন এসব বলেন তো আমি কি ঠিক থাকবো? আচ্ছা এই সিগারেট খেয়ে যদি তাতে ভুলতে পারি, এটা কি চান না? জীবনে প্রথম শুনলাম সিগারেট খেলে নাকি ভালোবাসার মানুষকে ভোলা যায়। আচ্ছা ঠিক আছে, একটা রিক্সা, একসাথে যাব আমরা। পিরিত তো ভালোই জমে গেছে, একসাথে রিক্সাই করে যাবেন, তাই না? হ্যাঁ যাব তো, এতে কি আপনার কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? আমি মনে হয় আপনার কাছে এসে সমস্যায় ফেলে দিলাম। জি না ম্যাম, কোনো সমস্যা নেই আমাদের। ও হ্যাঁ, যে কারণে গাড়ি থামালাম, এই যে মামুন সাহেব, আমার বিয়ের কার্ড নেন। তখন আসলে ইচ্ছে করে দেই নাই আপনাকে, কারণটা হলো আপনারা একসাথে হলে তখন দিব। আমরা একসাথে হলে মানে কথাটা ঠিক বুঝলাম না ম্যাম। আপনারা প্রেম করেন, তাই ভাবলাম দুজন একসাথে থাকলে দিব। আমরা প্রেম করি মানে কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, কারোর মতো আমি নিমহারাম না, আর কারোর মতো বেইমানও না, তাই আপনাদেরকে স্বাগত জানাতে এসেছি। ম্যাম আপনি যা ভাবছেন। আপনাকেও বিয়ে মোবারক ম্যাম। দাম্পত্য জীবন আপনার সুখের হোক। দয়া করে আপনি আমাকে দোয়া দিবেন না? আপনার মতো মানুষের দোয়া পেলে হয়তো আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। ম্যাম আপনি কিন্তু মামুনকে অপমান করে কথা বলতেছেন। তোমার তো জ্বলবে, তুমি তো মামুনের নতুন প্রেমিকা, জীবনেও সুখ খুঁজে পাবি না ছোট লোক। আমাকে ঠকিয়ে কাঁদিয়ে জীবনেও সুখ পাবি না। বাজে কথা বলবেন না ম্যাম, তাহলে ভুলে যাব আপনি আমার অফিসের বস। চুপ করো বেয়াদব, কি করবে? আমার কিছুই করতে পারবে না আমার, বুঝলে? আর হ্যাঁ মিস মিতু, সাবধানে থাকবেন, যার সাথে আছেন সে ততটাও সুবিধার না। কে সুবিধার কে অসুবিধার সেটা আমি ভালো করেই জানি। আর যাকে বেইমান ঠকবাজ ছোটলোক বলতেছেন সে কিন্তু আপনার সাথে আর কিছুই নেই। আপনি বিয়ের কার্ড দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আর যদি কোনো কথা বলার থাকে বলতে পারেন। উনি কি বলবে? সব আমি বলতেছি, সব সত্যি আজকে তার জানা উচিত। চুপ করবেন মিস মিতু, আপনি কোনো কিছু বলবেন না। দেন দেন, বলতে দেন। আপনারা দুজন তো এখন এক হয়ে গেছেন। আর কোনো কথা বলার না থাকলে আমরা এবার যেতে পারি। ও হ্যাঁ দাঁড়ান, আর 10 দিন পর তো গায়ে হলুদ, তাই আশা করব সেদিন আপনারা দুজন এসে হলুদ লাগিয়ে দিয়েন। বেঁচে থাকলে ইনশাল্লাহ যাব। এবার তাহলে আমরা যাই। মামুন ইচ্ছে করে মিতুর কোমর ধরে রিকশার কাছে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তানহার তো পুরো বিশ্বাস হলো তাদের মাঝে প্রেমের বাহিরেও খারাপ সম্পর্ক আছে। হঠাৎ মামুন মিতুর কোমরে হাত দেওয়ায় মিতু কিছুটা ভয় পেয়ে গেল। তারপর সে রিকশায় উঠে বসলো। মামুনও মিতুর সাথে বসলো। তানহা এসব দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখলো। রিকশা চলতেছে কিন্তু মিতুর রাগ কমতেছে না। বিষয়টা মামুন বুঝতে পেরে, এভাবে রাগ করে আছেন কেন? বাদ দেন না এখনো সব। কেন বাদ দিব? আপনি কেন আমাকে সত্যিটা বলতে দিলেন না? এখন যদি হাজারো সত্যি বলেন সে বিশ্বাস করবে না। অহেতুক তাকে বলে কেন আপনি তার রাগ শুনবেন? তাই বললে তানহা অপমান করবে আর আপনি সব মুখ বুজে সহ্য করে যাবেন। এখন এসব অভ্যাস হয়ে গেছে। আর যে আমার হবে না তাকে নিয়ে আর ভাবতে চাই না। সে কি বললো না বললো সেটা আমার মাথায় রাখতে চাই না। তার কারণে তো ঠিকই সিগারেট টানেন। কে বলেছে তার কারণে টানি? আমি আমার নিজের সুখের জন্য টানি। সব জানি, সব বুঝি আমি। আপনি কার জন্য টানেন আর কার জন্য না টানেন সিগারেট?
প্লিজ একটু রাগ কমান, একটু ঠান্ডা হন তো। সময় হলে সব ঠিক হয়ে যাবে, আমি সময়ের অপেক্ষায় আছি। থাকেন সময়ের অপেক্ষায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখেন তানহার। সেটা আমি হতে দিচ্ছি না, বুঝলেন? আর আমার কারণে আপনাকেও কথা শুনতে হবে না। মিতু আর কোনো না বলে মামুনের দিকে তাকিয়ে আছে। কি করে একটা মানুষ এত স্বাভাবিক থাকে? মামুন কোনো না বলে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তাকালো। কিছু সময় পর তারা যে যার বাসায় চলে আসলো। প্রতিদিনের মতো মামুন ওর বাবার মায়ের সাথে কথা বলে ফোন রাখলো। পরের দিন অফিসে গিয়ে দেখে তানহার আব্বু এসেছে। তিনিও নিজে মুখে সবাইকে তানহার বিয়ের দাওয়াত দিল। তানহার আব্বু যখন চলে যাবে ঠিক তখনই মামুন তানহার আব্বুর কাছে গেল। কি ব্যাপার মাসুম, কিছু কি বলতে চাও তুমি? হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। স্যার, অনেক বছর তো আপনাদের এই অফিসে চাকরি করতেছি, এতদিনে তো আমার কাজ দেখেছেন, এছাড়া এতদিনও ছুটি নেই। আচ্ছা, ছুটি যতদিন লাগে নিতে পারো। স্যার, ছুটি না, আসলে আমি আর চাকরি করতে চাচ্ছি না। তাই বলছিলাম কি, যে শর্ত দিয়েছিলেন সেসব শর্ত যদি তুলে নিতেন। তার আগে বলো কি কারণে চাকরি ছাড়তে চাও? এখানে কি চাকরি করতে সমস্যা নাকি? বেতন কম বলে মনে হয়? তোমার মতো ভালো একটা ছেলে হঠাৎ কেন চাকরি ছাড়তে চাও? আসলে স্যার, গ্রামে আমার বাবা এখন একা সংসার সামলাতে পারে না। তাছাড়া আপনি তো জানেন আমার বাবা একজন চাষি। বাবাও আর চায় না চাকরিটা করি, বাবা চায় আমি যেন গ্রামে যাই, সেখানে আমার জন্য ব্যবসার ব্যবস্থা করেছে। আর আমিও শহরে অনেক বছর থেকে আসি, তাই আমিও বাবা মায়ের সাথে বাকিটা সময় পার করে দিতে চাই। তোমার মতো ভালো শিক্ষিত ছেলে গ্রামে চাষ করবে আর ব্যবসা করবে। যাই হোক, যখন চাকরি ছাড়তে চাও সমস্যা নেই, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। যখন ছাড়তে মন চায় রিজাইন লেটারটা ম্যানেজারকে দিয়ে দিও। আর আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল তোমার জন্য। তানহার আব্বু ম্যানেজারকে সব বলল। মামুন সব শুনে খুশি হলো। মামুন তানহার আব্বুকে ধন্যবাদ দিল। মামুন তার কাজে লেগে পড়ল। এভাবে বাকি দিনগুলো যেতে লাগলো। প্রতিদিন তানহা মামুনকে শুনিয়ে শুনিয়ে ফোনে কানে দিয়ে মাসুমের সাথে কথা বলে। মামুনের কষ্ট হলেও সব কিছু সামলে নেয়। হলুদের আগের দিন হঠাৎ তানহা মামুনকে ডাক দিল। শোনেন, লাঞ্চের পর আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে ম্যাম, যাব। শুনবেন না কোথায় যেতে বলেছি? জিজ্ঞেস করে কোনো লাভ আছে ম্যাম? উড়ি হয়ে কেন জাহাজের খবর করতে যাব? কথা তেজ গেল না তাহলে? এখনও ঠিক আছে, জানাতে হবে না, গেলেই বুঝবেন। যান, এখন গিয়ে কাজে লেগে পড়ুন আপনি। মামুন কাজ না করে ম্যানেজারের কেবিনে গেল। গিয়ে রিজাইন লেটার জমা দিল এবং মামুন তার সমস্ত কাগজপত্র নিল, এমনকি তার ঠিকানা সহ সব কিছু নিল। মামুন তার কোনো কিছু রাখলো না। মামুন চায় না সে এখান থেকে চলে যাবার পর তার খবর কেউ করুক, তার খোঁজ কেউ নিক। এমনিতেই তার একটুও ভালো লাগতেছে না। আর ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে এসে মিতুর সামনে পড়ল। কালকে তো তানহা ম্যামের হলুদ হচ্ছে, এখনো তো সময় আছে, প্লিজ আসল সত্যিটা তাকে বলে দেন। যে আমার কথা শুনতে চায়নি, যে আমাকে বুঝতে চায়নি, তাকে আর কোনো জানাতে বা বলতে চাই না আমি। কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হলে বা কি করব আমি, বলেন? আমার কষ্ট কি আর কেউ বুঝবে? আমাকে কি আর সে চায় নাকি? হোক না কষ্ট, এই কষ্টটা না হয় জীবনসঙ্গী করে নিব। আপনি এমন কেন শুনি? এভাবে নিজেকে কষ্ট দিতেছেন, সেটা কি ঠিক? একটু নিজেকে গুছিয়ে নিন না। ও হ্যাঁ, আপনাকে তো একটা খুশির খবর জানাই নাই। আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখতেছে, আমারও বিয়ে হচ্ছে। এরপর আর কোনো কষ্ট থাকবে না, বুঝলেন? যান, গিয়ে কাজ করুন আপনি। মিতু গিয়ে কাজে লেগে পড়ল। মামুনও কাজ করতে লাগলো। লাঞ্চের সময় হলে লাঞ্চ করে মামুন বাহিরে তানহার জন্য অপেক্ষা করতে লাগলো। তানহা আসলে মামুন গাড়িতে উঠে বসলো। এরপর তানহা গাড়ি চালাতে লাগলো। তানহা আর মামুন যখন প্রেম করত তখন তারা অনেক জায়গায় ঘুরেছিল। তানহা সেসব জায়গায় মামুনকে নিয়ে ঘুরতে লাগলো।
মামুন তানহার এসব কাহিনী দেখে কিছুটা খটকা খেলো। ম্যাম, আপনি আমাকে নিয়ে এসব জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছেন? এই জায়গাগুলো দেখে কি কোনো কথা মনে পড়ে না? মনে পড়ে কি আর না পড়ে কি, এসব কিছু এখন অতীত আমার কাছে। তোমার কাছে তো অতীত মনে হবে মামুন, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই তুমি আমাকে ঠকিয়ে চলে গিয়েছিলে, আবার নতুন করে আরও একজনের সাথে সম্পর্কে জড়ালে। ম্যাম, কাল আপনার হলুদ, আর আজকে কেন এসব আমাকে বলতেছেন আপনি? ভয়ের কিছু নেই, আমি মাসুমকে বিয়ে করে নিতেছি। এখানে নিয়ে এসেছি এই কারণে তোমার মতো বেঈমানকে জানাতে। বড়লোকের মেয়েরাও গরিবকে ভালোবাসতে জানে। যে বেঈমানি করেছো, সেই দাগ দিয়েছো, মনে হয় তা কোনো দিনও উঠবে না। হ্যাঁ ম্যাম, জানি তো আপনার সাথে কত বড় বেইমানি করেছি। আমি তো ছোট লোক, ঠকবাজ, বেইমান, সুতরাং আমাকে নতুন করে বলতে হবে না। যাই হোক, অবশেষে স্বীকার তো করে নিলে নিজের মুখে। আমি যতটা কেঁদেছি, আল্লাহ যেন তার 1000 গুণ তোমাকে আল্লাহ কাঁদায়। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এখন যাব একটু কেনাকাটা করার জন্য। আসলে কিছু জিনিস এখনও কেনার বাকি আছে। মাশরুম কাজে ব্যস্ত, তাই আপনাকে সাথে নিলাম। ঠিক আছে, চলেন, সমস্যা নেই। গাড়ি চালিয়ে একটা জুয়েলারির দোকানে গেল। সেখান থেকে নিজের পছন্দ মতো জুয়েলারি দেখে দেখে কিনতে লাগলো। কেনাকাটা হলে তানহা গাড়ি নিয়ে বাসায় গেল। হঠাৎ মামুন জুয়েলারিগুলো তানহার হাতে দিতে গিয়ে মামুনের হাত গিয়ে তানহার বুকে লাগে। সেটা মামুন বুঝতে পারে নাই। তানহা রেগে ঠাস ঠাস করে মামুনের গালে থাপ্পড় মারল। এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে রক্ত ঝরতেছে। এতদিন জানতাম তুই একটা ছোট লোক, ঠকবাজ, কিন্তু আজ জানলাম তুই একটা চরিত্রহীন। ম্যাম, ইচ্ছে করে আপনার বুকে হাত দেই নাই, হঠাৎ করে হয়ে গেছে। তোর মতো ছোট লোকের বাচ্চাকে ভালো করে জানা আছে, ইচ্ছে করে তুই এই কাজটা করেছিস, তাই না? তুই ইচ্ছে করেছিস যাতে আমাকে ভোগ করতে তোর সুবিধে হয়। আপনি আমাকে ভুল বুঝতেছেন, এমন কিছু না, হঠাৎ করে হয়ে গেছে। আমি ইচ্ছে করে এমন করি নাই। তোকে পায়ের জুতো খুলে মারা উচিত। আজ বাদে কাল আমার বিয়ে, পরপুরুষ হয়ে কেমন করে তুই এটা করলি? আসলে তোর ঘরে মা বোন? যা বলার আমাকেই বলেন। আমার মা বোন বাবা নিয়ে আর একটা কথা বলবেন না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? একে তো আমার সাথে চরম বেয়াদবি করেছিস, তার উপর আমার গায়ে আবার হাত তুলিস। এই মুহূর্তে চলে যা, আর হ্যাঁ, কালকে সময় মতো চলে আসবি। আর যদি না আসিস, তোকে জেলে পাঠাতে সময় লাগবে না আমার। তোর চোখের সামনে আর একজনকে বিয়ে করব আমি। মামুন কোনো না বলে ঠোঁটের রক্ত হাত দিয়ে মুছে তার বাসার দিকে রওনা হলো। সারা রাত ঘুমাতে পারে নাই মামুন। কান্না করে আর সিগারেট এনে পার করে দিয়েছে সে। পরের দিন মৃত জোরাজোরিতে মামুন তানহার গায়ে হলুদে গেল। গিয়ে দেখে সেখানে কেয়া এসেছে, তার সাথে স্বামীও আছে তার। মামুনকে দেখে কিয়া তো অবাক। কেমন আছেন ভাইয়া? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে কত জায়গায় খুঁজেছি আমরা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছিল বড় সমস্যা, তার কারণ ছিলাম না আমি। তা আজকে হঠাৎ আপনি এখানে যে? হ্যাঁ, আমি তানহা ম্যামের অফিসে চাকরি করি, উনি দাওয়াত করেছে তাই এসেছি। কিন্তু এখন এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কিয়ার কথা শেষ না হতেই তানহার আব্বাম্মু বোন আসলো সেখানে। তানহার আব্বাম্মুকে দেখে খুব মন খারাপ অবস্থা মনে হলো মামুনের। স্যার, কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছেন যে? কোনো কি সমস্যা? আর ম্যাম, আপনি কান্না করতেছেন কেন? মামুন তানহাকে ঘানা তুলে নিয়ে গেছে। তানহাকে বাঁচানোর জন্য আমার ছেলে আর বড় জামাই গিয়েছে, কিন্তু শয়তান ঘানা তাদেরকে বন্দি করেছে। আর আমাকে ফোন করে বলল আমার সম্পত্তির অর্ধেক তাকে লিখে না দিলে সে আমার মেয়ে ছেলে জামাইকে মেরে ফেলবে। এমনকি আমার ছেলে আর জামাইকে তারা বেঁধে খুব মেরেছে। তারা সেই ভিডিওটাও করে আমাকে পাঠিয়ে দিয়েছে, আর গানা তানহার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। কিন্তু ঘানা তো জেলে ছিল, সে আসলো কখন আবার?
জানি না কবে জেল থেকে ছাড়া পেয়েছে। কালকে তানহা বাসায় ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখন কয়েকজন লোক এসে জোর করে তুলে নিয়ে যায়। তানহাকে তুলে নেওয়ার পর আমাদেরকে ফোন করে গানা জানায়। তার ঠিকানা মতো আমার ছেলে আর জামাই গেলে তাদের আটকে দেয়। এখন আমি মাসুম আর তার বাড়ির কাউকে জানাই নাই। তুমি প্লিজ কিছু একটা করো মামুন, এখন আমার ছেলে মেয়ে আর জামাইকে বাঁচাও। এসব কথা শুনে মামুন তো অবাক। কালকে তাহলে মামুন যখন যাচ্ছিল তখন হঠাৎ একটা মাইক্রোবাস থেকে আওয়াজ আসে। তার মানে মামুন বের হওয়ার সাথে সাথে তানহাকে ঘানার লোক ধরে নিয়ে যায়। এখন মামুন কি করবে ভেবে পাচ্ছে না। আসলে কি মামুনের যাওয়া উচিত হবে যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে? আপনারা মতামত দিবেন কেমন? মামুন একটু সরে গিয়ে এক জায়গায় বসলো। আসলে এখন মামুন কি করবে আর তার কি করা উচিত? মামুন মাথায় হাত দিয়ে ভাবতেছে। এমন সময় মিতু মামুনের কাছে এগিয়ে গেল। দুইবার ধাক্কা দেওয়ার পর মামুন হুঁশে ফিরল। মামুন, আমার মনে হয় কি আপনার গিয়ে ম্যামকে বাঁচানো উচিত। বাবা মামুন, তুমি তো আমার ছেলের মতো, এভাবে আর বসে থেকো না। তোমার স্যারের কাছে শুনেছি এর আগেও নাকি তুমি তানহাকে রক্ষা করেছো। মামুন, তুমি ছাড়া এখন এই মুহূর্তে কেউ নেই আমার মেয়েকে, ছেলেকে আর জামাইকে রক্ষা করে। আমরা চাইলেও এখন পুলিশকে জানাতে পারতেছি না, যদি ঘানা তাদেরকে মেরে ফেলে। আপনি আমাকে ঘানার ঠিকানা দিন। এই যে এখানে আছে ঘানা,